একটা নটরাজ মন্দির আছে। তাই নটরাজ মন্দিরে আমরা অনেকেই গেছি বা যারা জানি তারা আমরা যাব। ওই নটরাজ মন্দিরে দক্ষিণ ভারতের মন্দিরে একটা নিজস্ব স্থাপত্য শৈলী আছে, একটা গোপুরম থাকে, বিরাট এরিয়া জুড়ে হয়, গর্ভগৃহ একদম ভেতরে হয়। তা সব গোপুরম দেখছি, 4টে গোপুরমে না প্রচুর 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 রকমের বিভিন্ন স্কাল্পচার। এই যে আমরা এই যে ছবিটা এখানে দেওয়া আছে, এই যে এখানে যে এটা একটা অঙ্গহারের একটা ছবি, এটাও এই চিদম্বরম টেম্পলেরই একটা অংশ। ওখানে যে অংশটা রয়েছে দেখুন, একটা হাত বা একটা হাত নিচে একটা হাত উপরে, পাটা ভঙ্গ করা আছে, উপরের দিকে তোলা আছে, এগুলোর নির্দিষ্ট পশ্চার আছে। তো এইরকম প্রচুর রকমের পশ্চার, 4টে গোপুরম, মানে 4টে দিক, ইন্ডিয়ান আর্ট এন্ড এস্থেটিক্স, এখানেই তার সূত্রটা। এই যে আমরা ফিলোসফি আগে বক্তা যখন বললেন, আমাদের ফিলোসফি ম্যাডামও ঠিক এই জায়গাটাই বললেন। আমাদের আইডিসি বা এমডিসি বা ভ্যাক যাই হোক না কেন, যেখানে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এই বিষয়গুলো পড়ানো হচ্ছে, তার মূল বীজটা কিন্তু ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের উপর বেস করে হবে। এই নাচের ফিলোসফিক্যাল ফাউন্ডেশন হচ্ছে সেই নটরাজ মূর্তি যিনি নিরাকার, যিনি পরম ব্রহ্ম, যিনি একম এবাদ্বিতীয়ম, যার কোনো রূপ নেই, যার কোনো নাম নেই, যার কোনো আকার নেই। এই নাম ও রূপে ব্যাকরণানি ইতি ছান্দোক্যের কথা, ঠিক একই কথা সেই নটরাজ মূর্তির সামনে রয়েছে। ওই নটরাজকে যদি আমি এবার আমার ভাবনার মধ্যে আনতে থাকি, সেই ভাবনা এবার সাহিত্যে, স্থাপত্যে এবং প্রয়োগে কিভাবে তার বিস্তার লাভ ঘটেছে, এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিউজিক। এখানে মিউজিক বলতে নৃত্য, গীত এবং বাদ্য তিনটেকে একসঙ্গে ধরা হচ্ছে। এই যে 64 কলার যে লিস্ট দেবাশিস দেখালেন, সেখানে আপনারা খেয়াল করুন, প্রথমেই হচ্ছে গীতম, বাদ্যম, নৃত্যম। এই তিনটেকে তলীয় ত্রিকম, নাট্য, ধর্মশাস্ত্রকার, অর্থশাস্ত্রকার এবং এমনকি দর্শন শাস্ত্রকারেরাও পর্যন্ত, সাংখ্য দার্শনিকরা এবং মীমাংসকরাও পর্যন্ত ওই তিনটেকে একত্রে সঙ্গীত বলে উল্লেখ করেছেন। সুতরাং এখানে মিউজিক এন্ড ডান্স বলাটা খুব একটা প্রয়োজনীয়তা নেই, মিউজিকের মধ্যে এই তিনটে চলে আসছে। এবার যদি বলি আমার কথা, সোর্স হচ্ছে ভরতের নাট্যশাস্ত্র। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, ভরতের নাট্যশাস্ত্রের রচনা হয়েছে প্রথম খ্রিস্টাব্দে, ধরে নেওয়া হচ্ছে প্রথম খ্রিস্টাব্দে ভরতের নাট্যশাস্ত্রের রচনা। কেউ কেউ বলছেন ভরত একজন ব্যক্তি নয়, একাধিক ব্যক্তি, তার কম্পাইলেশন হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান রকম উক্তি প্রত্যুক্তি যুক্তি রয়েছে। এবার প্রথম শতাব্দীতে ভরত যখন নাট্যশাস্ত্র লিখছেন, উনি সেখানে 18টা উপরূপকের কথা বলছেন, উনি সেখানে 10টা রূপকের কথা বলছেন। সেইগুলো উনি ওনার মাথার মধ্যে সেগুলো আসছে কোত্থেকে? তার মানে ওনার বা তার আগের সময়কালে নিশ্চয়ই ওগুলো অভিনীত হতো কোথাও, না হলে উনি সেগুলো লিখতে পারতেন না। কারণ ওনার নাট্যশাস্ত্র কিন্তু কোনো আখ্যানাবলী নয়, কোনো গ্রন্থ নয়, কোনো কাব্য মহাকাব্য নয়। ওটা একটা সায়েন্টিফিক, ওটার যে স্ট্রাকচার, ওটা যে পেডাগজিক্যাল স্ট্রাকচার, সেটা এক পুরো সায়েন্টিফিক মেথডে তৈরি, যে সেখানে নেতা, বস্তু, রস, এই তিনজনের একত্রীকরণ হয়েছে। আমি এই স্টেজে যদি একটা পারফরম্যান্স করতে চাই, তাহলে সেই পারফর্মার লাগবে আমার, তাহলে নেতা লাগবে, কেউ এসে নট-নটি সেখানে এসে অভিনয় করবে। সেই নট-নটিদের মধ্যে হাজার 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 রকমের ভাগ উনি বলছেন। তারপরে কি কিছু একটা বিষয়বস্তু তারা প্রদর্শন করবে, যেটা কিনা তার টার্গেট অডিয়েন্সের সাপেক্ষে হতে হবে। আমি এমন কিছু বলবো না যেটা আমার টার্গেট অডিয়েন্স কিছু বুঝলোই না, তা হবে না। সুতরাং আমার এই সিলেবাসটা যারা পড়বে, তারা কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, জিওগ্রাফি, ফিজিক্স বা ইংরেজি বাংলা ছাত্রছাত্রী আসবেন, তারা সংস্কৃত না জেনে আসবেন, তারা ফিলোসফি না জেনে আসবেন। তাদেরকে আমি যদি বোঝাতে চাই, আমাকে কোন স্ট্রাকচারে বোঝাতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। সেই হিসেবে দেখতে গেলে ভরতও ঠিক একই কথা ভেবেছেন, কিন্তু ভরতও একটা সিলেবাস তৈরি করেছেন, ওইটা যে সিলেবাসের উপর দাঁড় করে পরবর্তীকালে নাট্যশাস্ত্র, ড্রামাটার্জি একটা ভাস্ট লিটারেচার তৈরি হয়েছে। ভাবুন, ভরতের নাট্যশাস্ত্র প্রথম খ্রিস্টাব্দ, আর তার একমাত্র নির্ভরযোগ্য কমেন্টারি অভিনবগুপ্তের অভিনব ভারতী দশম, মানে 1000 সি, মানে 1000 বছর পরে। মাঝখানে কিন্তু ভরতের নাট্যশাস্ত্রের কোনো টিকা এযাবৎ পাওয়া যায় এখনো পর্যন্ত। যা টিকা পাওয়া গেছে প্রথম অভিনব ভারতী। এবার ভরতের নাট্যশাস্ত্রকে অনুসরণ করে যে অভিনয় দর্পণ, শারদা তনয়, আরো 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 অসংখ্য গ্রন্থ রচনা হয়েছে, তারাও কিন্তু ওই স্ট্রাকচারটাকে মাথায় রেখেছে যে আমার অডিয়েন্স কতটুকু তার অ্যাকসেপ্টেবল হবে।
আমার নটনটিরা যে বিষয়বস্তু দেখাবে সেই বিষয়বস্তু আদৌ আমার দর্শক মহল বুঝতে পারবে, আর তারপরে কি হলো সেই বিষয়বস্তুর পরে হচ্ছে রস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 6টা ষড়ঙ্গের কথা বলেছে, এই ষড়ঙ্গের মধ্যে আমরা এখানে লাবণ্য যোজনমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবারে নুন না দিলে যেমন খাবারের স্বাদ হয় না, সেরকম আমার পরিবেশনের মধ্যে যদি লাবণ্য না থাকে তাহলে সেটা দর্শকের মনোগ্রাহী হবে না, দর্শক সেটা গ্রহণ করবে। আর আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু আমার ছাত্রকে সেটা বোঝানো, আমার সামনে যারা দর্শক বসে আছেন তাদেরকে সেটা বোঝানো। এই যুক্তিতে ভরতের নাট্যশাস্ত্রকে যদি আমি এবার ভাগ করি তাহলে দেখব তিনি বিশেষ বিশেষ কতগুলো চ্যাপ্টার। ভরতের নাট্যশাস্ত্র পুরো সিলেবাস, সেটা কাব্য নিয়ে যারা পড়াশোনা করেছে তারাও পুরোটা পড়েনি। অভিষেক বসে আছেন, আরো অনেকে হয়তো কাব্যের, রাজশ্রী বসে আছে কাব্যের লোক, আমি যাদের যাদের চিনি তারাও কিন্তু কেউ পুরো নাট্যশাস্ত্র পড়ে শেষ করতে পারেননি। ধনঞ্জয় বাবু, আমাদের ধনঞ্জয় ভট্টাচার্য যিনি নাট্যশাস্ত্র অনর্গল বলতে পারেন, তার কাছেও শোনা, উনিও বলছেন আমিও নাট্যশাস্ত্র পুরোটা পড়তে পারি। আমি অনেক অনেক জায়গা আছে তার টেকনিক্যাল টার্ম বুঝতেই পারি। আমার মাস্টারমশাই বিদ্যুৎ বরণ ঘোষ একটা বিশেষ কাজে আমাকে তার কাছে তার শরণাপন্ন হতে হয়েছিল। তিনি তার কাছে বসে আমি একটা টেক্সট পড়েছিলাম। ওই টেক্সট কাব্যচন্দ্রিকা পড়তে গিয়ে দেখা যাচ্ছে রূপ গোস্বামী এমন কিছু টেকনিক্যাল টার্ম ইউজ করেছেন যেগুলো স্যারও বুঝতে পারছেন না, তার জন্য তাকে অনেক অনেক রেফারেন্স করতে হচ্ছে, সেই রেফারেন্সেও আসছে না। দেখা গেল নাট্যশাস্ত্রেও ওই প্রয়োগগুলো রয়েছে। তাহলে দেখুন, কেউই আমরা কিন্তু সর্বশাস্ত্র পারঙ্গম না সর্বশাস্ত্র নিষ্ণাত নই। তাহলে আমি আমার ছাত্রদেরকে কতটুকু বোঝাবো, তারা কতটুকু গ্রহণ করবে, সেটা তো আমাকে ভাবতে হবে। সেই হিসেবে দেখতে গেলে এই সিলেবাসটা একদমই আনসাইন্টিফিক সিলেবাস প্রথমত। এবার যদি আমি ভারতের নাট্যশাস্ত্র দিয়েও শুরু করি, ইন্ডিয়ান মিউজিক, ভারতের সঙ্গীত শাস্ত্র পরম্পরা যদি ভারতের নাট্যশাস্ত্র দিয়েও শুরু করি, অনেক অনেক প্রশ্ন চিহ্ন আসবে যে ভরত ওখানে বারবার কোহলের নাম উল্লেখ করেছে, বারংবার কোহল কোহলম ইতি কোহলের উত্তম কোহল কোহল বারবার বলে গেছে। এই কোহলটাকে, কোহলের কোনো গ্রন্থ পাওয়া যাচ্ছে না। সারদা তো নয়, তার একটা গ্রন্থে বলছে কোহলের নৃত্যশাস্ত্র, তার মানে কোহলের একটা গ্রন্থের নাম সারদা তনয়ের মাধ্যমে জানা গেল, দ্যাট ইজ নৃত্যশাস্ত্র। কি সেই গ্রন্থ, তার ম্যানুস্ক্রিপ্ট কোথাও পাওয়া যাচ্ছে না। ওই কোহলের নৃত্যশাস্ত্র আমরা কিভাবে পাচ্ছি? ফ্লোরিলেজিয়া। ফ্লোরিলেজিয়া হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম যেটা ম্যানুস্ক্রিপ্টলজিতে ইউজ করা হয়, যে উদ্ধৃতি থেকে একটা গ্রন্থ নির্মাণ। আমাদের যে বৌদ্ধ সংস্কৃত গ্রন্থগুলো আছে, লঙ্কাবতার সূত্র, তারপরে সদ্ধর্ম কুণ্ডলিক, এগুলো কিন্তু সবই ফ্লোরিলেজিয়া আকারে হয়েছে। মানে অনেক অনেক গ্রন্থের উদ্ধৃতিগুলোকে, ওনার উদ্ধৃতিগুলোকে এক জায়গায় কালেক্ট করে, অ্যাসিমিলেট করে একটা গ্রন্থ নির্মাণ করা হয়েছে। এটাকে ফ্লোরিলেজিয়া বা এক্সিজেসিস বলা হয়। এই টার্মটা কোহলের, এইভাবে কোহলের নৃত্যশাস্ত্র V.R. রাঘবন, আমাদের সকলের প্রণম্য V.R. রাঘবন কি করলেন, ওই কোহলের নৃত্যশাস্ত্রের একটা অনুবাদ করলেন, টেক্সট ফরমেশন করতে পারেননি এখনো পর্যন্ত। এখনো সঙ্গীত নাটক একাডেমি কোহলের নৃত্যশাস্ত্র আরেকটা গ্রন্থের কথা বলবো, যেটা হচ্ছে নৃত্য বিলাস। এটার উল্লেখ আমরা পাই মল্লিনাথের টিকা। মল্লিনাথ আমরা জানি সর্বখ্যাত, এবং তিনি কালিদাসের সমস্ত গ্রন্থের টিকা করেছেন। সমস্ত গ্রন্থে টিকা করতে গিয়ে এখানে বলছেন নৃত্য বিলাসে, বিশেষত কুমার সম্ভব, কিরাতার্জুনের ঘণ্টাপথ টিকার প্রায় উনি 100-এরও বেশি বার ওই নৃত্য বিলাসে উত্তম, নৃত্য বিলাসে যথা, নৃত্য বিলাসে যথা। কি সেই নৃত্য বিলাস? তারপরে দেখুন এরকম অসংখ্য অসংখ্য গ্রন্থ পড়ে রয়েছে যেটা ভরত উল্লেখ করছে, কিন্তু সেই গ্রন্থগুলো সম্পর্কে জানা যাচ্ছে। তারপরে ভরতের আগে কি নাটক অভিনীত হতো না? ভরত কি কোনোদিন আছে, ভরত কি কোনোদিনও কোন স্টেজে গিয়ে পারফরমেন্স দেখেছেন? আমরা জানি না কিছু, নিশ্চয়ই দেখেছেন, না হলে ওনার হাত থেকে ওই অত রকমের নাট্য মণ্ডপের কনসেপ্ট বেরোতো। এবং এই নাট্য মণ্ডপের কনসেপ্ট একটা অভিনব কনসেপ্ট, যেটা আমাদের এই যে আমরা এখন বসে আছি একটা গ্যালারি সিস্টেমে, এটা কিন্তু 17th সেঞ্চুরির আগে এরকম ছিল না। 17th সেঞ্চুরির আগে ফ্ল্যাট ছিল, অনুষ্ঠানের শেষে গেস্ট বুক হতো, সেই গেস্ট বুকের মধ্যে সবাই লিখে যেত। এবার আপনারা একটা গুগল ফর্মে রিমার্ক দেবেন এদের সেমিনার কেমন হয়েছে, ওখানে লিখতো। ম্যাক্সিমাম দর্শক কিন্তু কিছু তো দেখতেই পেলাম না, উনি শুয়ে শুয়ে কি করছিলেন, আমি তো একদম পেছনের সারিতে বসেছি। এইগুলো স্ট্রাইক করলো, তখন বলে না এরকম তো তাহলে হবে না, শোয়া দৃশ্য তো তাহলে দেখা যাবে না, অর্থবহ সেবক চলে এলো। নাট্যশাস্ত্রের অর্থবহ সেবক অনুসারে বলা হলো যে এই এই জিনিসগুলো তার মানে দেখানো যাবে না, কারণ আমার পেছনের অডিয়েন্স দেখতে পাচ্ছে। তার মানে পুরোটাই কিন্তু আমার টার্গেট অডিয়েন্সের উপর নির্ভর করছে।
ভরত যখন নাট্যশাস্ত্রে নেতা বস্তু বা রস নিয়ে যখন কথা বলছে, আমার সামনে কারা বসে আছে, কারা আমার গ্রন্থ পড়বে, কারণ এটা কিন্তু টেক্সট অন ড্রামাটার্জি, এটা কিন্তু কোনো কাব্য বা আলেখ্য না যেখান থেকে আমি একটা ঘটনা জানলাম, একটা রাজা রানীর প্রেমের কাহিনী জানলাম, বা একটা যে কোনো একটা রসের রসাত্মক কাব্য শিখলাম, তা নয়। আমি এখান থেকে কতগুলো টেকনিক্যাল টার্ম, কতগুলো টেকনিক্যালিটিস গ্যাদার করলাম। সেই টেকনিক্যালিটিস গুলো গ্যাদারিং যখন আমি সংগ্রহ করছি, তখন তো আমাকে তার একটা কোনো প্রমাণ এইগুলো দেখাতে হবে যে এরকম মানে হ্যাঁ সত্যি এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে। এই চিদম্বরম টেম্পল যেটা দিয়ে আমি শুরু করলাম, ওর যে গোপুরমে যে আমরা এরকম পশ্চার গুলো পাই, আপনারা দেখবেন গুগল সার্চ করে দেখতে পারেন, ওখানে 108 রকমের পশ্চার পাওয়া গেছে, যার মধ্যে একটা হচ্ছে এইটা, এদের এই ফ্লেক্সের পশ্চার। বলা হচ্ছে এইগুলো হচ্ছে ভরতনাট্যম যে নৃত্য শৈলী, ভরতনাট্যম যেটা নৃত্য কলা দক্ষিণ ভারতের, মূলত তামিলনাড়ু, এই ভরতনাট্যমের নৃত্য শৈলীর যে বিভিন্ন পশ্চার, তার যে বিভিন্ন অঙ্গহার, তার যে চারি, তার যে করল, সেগুলো নাকি ওই চিদম্বরম টেম্পলের ওই গাত্র গোপুরমের গাত্র থেকেই সংগ্রহ করা হয়েছে। কিন্তু তার গর্ভগৃহের মধ্যে কোথায় হয়েছে? ব্রহ্ম, নৃত্য এবং ব্রহ্ম, পরম ব্রহ্ম। নৃত্য সেখানে আত্মা হিসেবে নৃত্যকে দেখা হচ্ছে, নটরাজকে সেখানে আত্মা, তার কোনো শরীর নেই। অথচ নটরাজের আমরা একটা খুব কমন পশ্চার দেখতে পাই, কিন্তু দক্ষিণ ভারতের এমন এমন কিছু মন্দিরে দেখবেন নটরাজের একটা মূর্তি নেই, অনেক রকম মূর্তি আছে। এবং নটরাজ কখনো পা তুলে, ডান পা তুলে আছেন, কখনো বাঁ পা তুলে আছেন, কখনো কোনো পাই তুলে নেই, দ্বিভঙ্গ ত্রিভঙ্গ নানান রকম পশ্চারে নটরাজ দাঁড়িয়ে আছেন। এটা অনেকটা আমাদের বুদ্ধ মূর্তির মতো। সে বিনোদ ভট্টাচার্য বলছেন না যে বুদ্ধ কেমন দেখতে ছিল তাই কেউ জানে না। 108 রকমের বুদ্ধ মূর্তি তিনি কল্পনা করছেন নানান রকম সোর্স থেকে। এই নটরাজও কিন্তু তাই, কারণ আমাদের ফিলোসফিক্যাল ফাউন্ডেশন বলছে নটরাজ তো ব্রহ্ম, তার আবার আকার, তার তো কোনো আকার নেই, নাম ও রূপে ব্যাপারবাণী, যার নাম আর রূপ যেমন যেমন তুমি রাখবে, যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করবে, সেই নাম সে গ্রহণ করবে। এইটা যদি আমার ফাউন্ডেশন হয়, আমার যদি দার্শনিক এই সত্যের উপর আমি যদি দাঁড়াই, তাহলে দেখবো আমাদের এই মিউজিক যেটা নৃত্য, গীত এবং বাদ্য, তার সূচনা কিন্তু ভরতেরও অনেক আগে থেকে হয়েছে। ভরত সেগুলোকে কালেক্ট করে একটা কালেকটিভ একটা ট্রিটিস তিনি রচনা করেছেন, এবং সেটা একটা কম্পাইলেশন, একটা কম্পাইলড টেক্সট বলা যায়। সেখানে উনি এমন এমন কিছু উদাহরণ দিয়েছেন যে উদাহরণগুলো তারও অনেক পূর্ববর্তী সময়ের হবে। এবার যদি আমরা যোগীমারা কেভ ইনস্ক্রিপশন দেখি, যোগীমারা কেভ যেটা সময়কাল মোটামুটি ভাবে 3য় খ্রিস্টপূর্বাব্দ থেকে 2য় খ্রিস্টাব্দের মধ্যেকার 500-600 বছরের কোনো একটা সময়। যোগীমারাতে এমন এমন কিছু চিত্র আছে যেখানে শিকার হচ্ছে। একটু আগে দেবাশিস দেখালেন ভীমবেটকা, ভীমবেটকাতে আপনারা দেখবেন প্রচুর শিকার আছে, শিকার করতে যাচ্ছে, ওরকম নিচে নিচে যাওয়ার কি আছে, আমরা তো বুঝতে পারছি কেউ নাচছে, কিন্তু ছবিটা এমন হাত তুলছে, পা তুলছে, একজনের ঘাড়ে চেপে আরেকজন যাচ্ছে, শিকার তো ঘাড়ে চাপবে না তো কি করবে, সে দূরে দেখতে পাবে না, যে বেটে তাকে কাঁধের উপর চাপিয়েছে যে লম্বা মানুষ, দূরে দেখো তো কোনো পশু আছে নাকি। এই যে ঘাড়ে চাপিয়ে যাওয়া, এটাও একটা পশ্চার, এটাও একটা শিল্প। এইভাবে তাহলে তো দেখতে গেলে আমাদের ভারতবর্ষের নৃত্য শিল্প তো তারা এখন প্রাগৈতিহাসিক 5000-6000 বছরের পুরনো হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো পাথরের প্রমাণ আমরা ওইটুকুই পাচ্ছি, আর কোনো হাত লিখিত প্রমাণ পাচ্ছি। লিখিত প্রমাণ হিসেবে প্রথম পাচ্ছি ভরত মুনির নাট্যশাস্ত্র, এবং যেখানে উনি কোহলের কথা উল্লেখ করেছেন, যেটা আমি বললাম, কোহলের গ্রন্থ পাওয়া যাচ্ছে না, শুধু রাঘব তার একটা অবলিক একটা ব্রিজ ফর্মে একটা অনুবাদ খালি করেছে, যেটা আবরি অ্যানালস অফ একটা কথা বলি ফর ইনফরমেশন। কোহলের একটা মানে সম্পূর্ণ কোহল শাস্ত্র এই মুহূর্তে মন্দার মানে ডক্টর মন্দার প্রান্তা, আমরা আসবো ওটা ইসিলি থেকে বেরিয়েছে আমি জানি, ওটা আমি আসছি পরে। ঠিক একই রকম ভাবে নৃত্য বিলাস, যেটারও টেক্সট পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই টেক্সটের রেফারেন্স আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। এবার ভরতের নাট্যশাস্ত্রের ঠিক পরবর্তীকালে যে গ্রন্থগুলো রচনা হয়েছে, যেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে সঙ্গীত রত্নাকর, সারঙ্গদেবের। সারঙ্গদেব সঙ্গীত রত্নাকরের যে তালাধ্যায়, বাদ্যাধ্যায়, নৃত্যাধ্যায়, পার্টিকুলার আলাদা আলাদা চ্যাপ্টার করে উনি নৃত্য, গীত এবং বাদ্যকে সেখানে ডিটেইলসে বলেছেন। এবার সঙ্গীত রত্নাকরকেও যদি আমি অথেন্টিক টেক্সট হিসেবে ধরি, আমি যদি বাচ্চাকে বলি যে সঙ্গীত রত্নাকর বলে একটা গ্রন্থ আছে, প্রশ্ন আসতে পারে যে ভরতের নাট্যশাস্ত্র ছাড়া আর কি কোনো প্রামাণিক গ্রন্থ আছে? হ্যাঁ, উত্তর হতে পারে সঙ্গীত রত্নাকর, সারঙ্গদেবের। সেখানে সারঙ্গদেব যে সময়কার মানুষ, তিনি তার সমসাময়িক কিছু ঘটনা এবং সমসাময়িক কিছু দৃশ্যকাব্যকে তার গ্রন্থে উদাহরণ হিসেবে স্থান দিয়েছেন।
এবং তার উদাহরণের মধ্যে অশ্ব ঘোষের বুদ্ধচরিত আছে, অশ্ব ঘোষের সুন্দরানন্দ আছে, ভাসের 13খানা নাট্যগ্রন্থের নামই পাওয়া যাচ্ছে, কিন্তু কালিদাসের কোনো গ্রন্থের নাম পাওয়া যাচ্ছে না। এই জন্য তো সারঙ্গদেবের সময়কাল নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে যে উনি কি কালিদাসের সমসাময়িক নাকি কালিদাসের আগে নাকি কালিদাসের পরে, কারণ উনি ওনার গ্রন্থে এত এত উদাহরণ দিচ্ছেন, কালিদাসের কথা বলছেন না, যেখানে কালিদাসের কুমার সম্ভব, কালিদাসের ঋতু সংহার, কালিদাসের মেঘদূত, এত বহুল প্রশংসিত গ্রন্থ, কিন্তু সঙ্গীত রত্নাকরে আমরা সেটার কোনো পরিচয় পাচ্ছি না। এইবারে এই সঙ্গীত রত্নাকরের ঠিক সমসাময়িক আরেকটি গ্রন্থ হচ্ছে সাগর নন্দীর নাটক লক্ষণ রত্নকোষ। এই সাগর নন্দীর যে নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থ, এই গ্রন্থে উনি পার্টিকুলারলি তার পূর্বাচার্য যারা, যেমন ভরত, সারঙ্গদেব, এদের প্রত্যেকের নাম ধরে ধরে এরা কি কি প্রায়োগিক দৃষ্টান্ত দিয়েছে তার একটা ডিটেইলিং করা আছে। ওই জন্য এটা একটা কোষ গ্রন্থ, এনসাইক্লোপিডিক ওয়ার্ক। এবং এখানে সাগর নন্দী দেখিয়েছেন ভরতের নাট্যশাস্ত্রে আমরা কি কি টেকনিক্যাল টার্ম পাচ্ছি, এবং সেই টেকনিক্যাল টার্মগুলোর মধ্যে নৃত্য কতটা, নয়রি তয় জপলা, নয়রি তয় তয় নৃত্য কতটুকু আছে, আচ্ছা নাট্য কতটুকু আছে। নাট্য বলতে উনি নাটকের আবার অনেক রকম ভাগ করেছেন, রূপক উপরূপকের ভাগ করেছেন, তার কি কি উদাহরণ দিয়েছেন, পুরো ডিটেইলিংটা আমরা সাগর নন্দীর গ্রন্থ থেকে পাচ্ছি। এরও পরবর্তীকালে নাট্য দর্পণ বলে একটা টেক্সট পাওয়া যায়, যেটা কপিলা বাদশাহ, আমরা জানি কপিলা বাদশাহ ওটা ক্রিটিক্যাল এডিশন করে, ওটা ন্যাশনাল ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টস থেকে বেরোয়। এই নাট্য দর্পণের অথর হচ্ছেন রামচন্দ্র অথবা গুণচন্দ্র, দুটো নাম পাওয়া যায়, কারণ উনি দুটো ম্যানুস্ক্রিপ্ট কনসাল্ট করেছিলেন, যে দুটো ম্যানুস্ক্রিপ্টে দুটো অথরের নাম আছে, কিন্তু বিষয়বস্তু মানে টেক্সট আবার সেম টেক্সট, কিন্তু দুটো অথরের নাম পাওয়া যায়। হতে পারে রামচন্দ্রের অপর নাম হয়তো গুণচন্দ্রের, এবং আদার নাম তো আমাদের হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে নাটক পরিভাষা। এগুলো সব আমি ক্রোনোলজিক্যালি বলছি। নাটক পরিভাষা, যেটা গ্রন্থকার হচ্ছেন সিংহ ভূপাল, এটা হচ্ছে ত্রয়োদশ শতক। সিংহ ভূপাল ইনি দুটো গ্রন্থ রচনা করেন, একটা হচ্ছে নাটক পরিভাষা আর একটা হচ্ছে রসার্ণব সুধাকর। এই রসার্ণব সুধাকর এইটা কমপ্লিটলি রস এবং নৃত্য মানে তয় জফলা, যেখানে উনি নৃত্যে কি কি রসের কি কি রকম ব্যবহার হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। কিরকম রসের ব্যবহার হচ্ছে মানে, ধরুন একজন নর্তকী নৃত্যশিল্পী, তিনি ধরুন খুব একটা দুঃখের গান গাইবেন, তো তিনি এরকম সাইনবোর্ড লিখে রাখবেন আমি এখন করুণ রসের একটা নাচ করছি, আপনারা দেখে বুঝে নিন। তা তো নয়, আমাকে তাকে দেখে বুঝে নিতে হবে যে তিনি এখন একটা করুণ রসের নাচ করছেন বা করুণ রসেরই একটা গান হচ্ছে, সেটা দর্শককে বুঝে নিতে হবে তার অভিনয় কৌশল দেখে। এবং তিনি কতটা অভিনয়ে পারঙ্গম সেটা বোঝা যাবে তখনই যখন উনি ওই পার্টিকুলার সেন্স, পার্টিকুলার রস তার স্থায়ীভাবে নির্মাণ করবেন ওই মঞ্চের মধ্যে। এইটা রসার্ণব সুধাকর গ্রন্থ সিংহ ভূপাল। আর নাটক পরিভাষা, এখানে উনি নাটকের এবং এই সঙ্গীত নৃত্য এবং বাদ্যের অসংখ্য পরিভাষা উল্লেখ করেছেন। আরেকটি গ্রন্থ আমি যাবো এবারে 14th সেঞ্চুরি, রূপ গোস্বামী। আমরা সবাই জানি 14th-15th সেঞ্চুরি চৈতন্য এবং পোস্ট চৈতন্য পিরিয়ডে রূপ গোস্বামী একটা অন্যতম নাম। তার দুটো গ্রন্থ আছে, একটা হচ্ছে নাটক চন্দ্রিকা আর একটি হচ্ছে কাব্য চন্দ্রিকা। এই কাব্য চন্দ্রিকা নিয়ে কাজ হচ্ছে এখনো আমাদের সৌম্যজিৎ পঞ্চানন বর্মা, সৌম্যজিৎ ও কাব্য চন্দ্রিকার একটা অনুবাদের কাজ করছে, ওটা হরিরাম ত্রিপাঠী একটা এডিশন করেছিলেন, কিন্তু সেটা অসম্পূর্ণ, মানে ওখানে দেখা যাচ্ছে ওই গ্রন্থটা শেষ হচ্ছে না, মানে উনি যে ম্যানুস্ক্রিপ্ট তখন কনসাল্ট করেছিলেন সেটা পঞ্চম অধ্যায় অবধি ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে অন্য ম্যানুস্ক্রিপ্টে সপ্তম অষ্টম অধ্যায় আছে, তাহলে আপনাকে রিএডিট করা প্রয়োজন। এই অর্থে কাব্যচন্দ্রিকার কাজ এখনো হচ্ছে। আরেকটি সেম টাইমে উনি লিখেছিলেন রূপ গোস্বামী নাটক চন্দ্রিকা। এই নামগুলো নাটক ফাটক হলেও এদের বিষয়বস্তু কিন্তু সঙ্গীত নৃত্য, মানে সঙ্গীত আর কি, নৃত্য গীত এবং বাদ্য। এবং ওখানে ওরা পরিষ্কার করে এই যে নৃত্য মানে তয়জপনা আর তয় তয়, নৃত্য এবং নৃত্য এদের যে মধুর উপস্থাপনা, যেটাকে লাস্য বলা হচ্ছে, এই যে ছবিটা দেখছেন এটা একটা লাস্য আঙ্গিকে। কি করে বুঝবো এটা লাস্য আঙ্গিকে? আর আমি তো ওকে মুভমেন্ট করতে দেখছি না, মুভমেন্ট দেখলে তবে না বুঝবো যে এটা হচ্ছে লাস্য আঙ্গিকের না। আর যদি কেউ এসে খুব তিরিং বিরিং করে লাগায় তাহলে বুঝবো এটা তাণ্ডব হচ্ছে। কিন্তু আমি যদি মুভমেন্ট না দেখি, ওই দেবাশিসের মতো যদি স্থির চিত্র দেখি, আমি স্থির চিত্র থেকে বুঝবো কি করে যে উনি তাণ্ডব করছে না লাস্য করছে?
বুঝে যেতে হবে তার চারিভেদ, করণভেদ আর অঙ্গহার। এই হচ্ছে আমার টেকনিক্যালিটিস। তার চারিভেদ, অঙ্গভেদ আর অঙ্গহার মানে তার নেত্র আর মুদ্রা, হস্ত মুদ্রা দেখে আমাকে বুঝে নিতে হবে যে এটা লাস্য আঙ্গিক না এটা তাণ্ডবাঙ্গিক। এইগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে এই রূপ গোস্বামীর নাটকচন্দ্রিকার বিষয়বস্তু। নাটকচন্দ্রিকা অলরেডি এডিটেড, এবং এই যে লাস্য অংশটা যেটা বললাম, যেটা মধুর উপস্থাপনা হচ্ছে, তারও আবার অনেকগুলো ভাগ রয়েছে, তার 10টা ভাগ রয়েছে, উপবিভাগ রয়েছে, যেগুলো আমরা লাস্যাঙ্গ বলছি। এগুলো আমরা জানি যারা অলঙ্কার শাস্ত্রের লোক। এখানে গেয় পদ রয়েছে, স্থিত পাঠ্য রয়েছে, আসীন রয়েছে, পুষ্পগণ্ডিকা রয়েছে। এটা হচ্ছে পুষ্পগণ্ডিকা, এর মনে হচ্ছে মাথায় একটা ফুল গুজবে। কর্ণকুণ্ডলী হলো, আপনারা খুব কমন ছবি দেখেছেন না, পায়ে কাঁটা তুলছে একজন যক্ষিণী, এরকম পায়ে মানে পাটাকে এরকম করে দেখিয়ে হাতটাকে ঘুরিয়ে পায়ে কাঁটা তুলছে। খুব ঘুরিয়ে নাক ধরা ছাড়া এগুলো কিছুই নেই, এমনি কাঁটা তোলার জন্য পাটা তুলে কাঁটা তুললেই হয়েছে। মানে আমার যদি এখন পায়ে কাঁটা পড়ে, আমি পাটা তুলবো, তুলে কাঁটা দেবো, কিন্তু না, ওরা তা করছে না। কেন করছে না? কারণ ওখানে একটা আঙ্গিককে বোঝাতে চাইছে। ওটা সত্যি পায়ে কাঁটা তো আর ফোটেনি। আমাকে স্টেজ, অন দ্য স্টেজ আমি ওখানে দেখাচ্ছি যে আমি রাস্তা দিয়ে যেতে যেতে ধরা যাক শকুন্তলা পায়ে কাঁটা ফুটে গেছে, ও একটু তো অভিনয় করবে, হ্যাঁ, শকুন্তলা বলে কথা। দুষ্যন্ত যদি আমার কাছে থাকে, ও সহজেই কাঁটা তুলে ফেলবে, এরকম ঘটনা কিন্তু হবে না। এই দ্যাট ইজ ইন্ডিয়ান ড্রামাটার্জি, এটাই আমাদের কাব্য। এবং এখানে এইভাবে রসের আদান প্রদান হচ্ছে, রসের ডেভেলপমেন্ট হচ্ছে। হঠাৎ করে সিঙ্গার থেকে করুণ হয়ে যাচ্ছে, হাস্য থেকে বীর হয়ে যাচ্ছে। এই যে ট্রান্সফরমেশন অফ রস সিস্টেম, এই রস থিওরি, এটা খুব গুরুত্বপূর্ণ। এইগুলো আমরা ওই গ্রন্থগুলো থেকে পাচ্ছি। তাহলে এখন আমরা তো বাচ্চাদেরকে এই গ্রন্থগুলো পড়াবো, কিন্তু আমরা বলবো যে দেখো সংস্কৃত সাহিত্যে এই রকম গ্রন্থ আছে যার প্র্যাকটিক্যাল ইম্পোজিশন হচ্ছে এইরকম, যে তুমি যখন মঞ্চে অভিনয় করবে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিতে আসছেন, তিনি স্টেজে কিভাবে হেঁটে আসবে সেটা বলে ভরত বলছেন যে তুমি যখন মঞ্চের মাঝখানে আসবে, তুমি কিভাবে আসবে হেঁটে, তোমার নিমিলিত চক্ষু থাকবে না উন্মিলিত চক্ষু থাকবে, তুমি অডিয়েন্সের দিকে তাকাবে নাকি তোমাকে যে ডাকছে তার দিকে তাকাবে। ঠিক আছে, ওটা দেখবেন স্টেজে যারা আসে তারা এরকম ডাইরেক্ট ঢোকে না, তারা একটু ক্যাপচার ঢোকে, প্রণাম করতে করতে ঢুকতে পারে, টাটা করতে করতে ঢুকতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু সে কিন্তু দর্শকের জন্য ঢুকছে, দর্শককে বোঝাতে চাইছে। এই যে পশ্চাৎগুলো, এই যে তার আসা যাওয়া, এগুলো কিন্তু আমাদের শাস্ত্রকারেরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়ে গেছে। একদম তারা পারিভাষিক শব্দ প্রয়োগ করে বলে দিয়ে গেছে। এবং ঘণ্টাপদ টিকা, যেটা কিরাতার্জুনেমের ত্রয়োদশ শব্দ, এগুলো সব কাব্যের লোকেরা আছে, আমাকে মার্জনা করবেন, আমি কাব্যের কিছু বুঝি না। এবার ত্রয়োদশ সঙ্গে ঘণ্টাপদ টিকা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কিরাতার্জুনেমে আরেকটি টিকা আছে, যেটা হচ্ছে কিরাতার্থ প্রকাশ, চিত্রভানু কমেন্টারি। চিত্রভানু হচ্ছে ওই যে রুদ্রক আছেন না, অলংকারিক রুদ্রক, কাশ্মীরি পণ্ডিত রুদ্রকের শিষ্য। কারণ এই চিত্রভানু বারবার এই রুদ্রক তার আচার্যের নাম নিয়েছেন তার কমেন্টারিতে। রুদ্রকের চিত্রভানুর যে কমেন্টারি কিরাতার্থ প্রকাশ, তার একটা বৈশিষ্ট্য আছে। আমরা নরমালি একটা কাব্যের কমেন্টারি কিরকম দেখি না, সেখানে শ্লোকের প্রতিপদ ব্যবৃত্তি করে একটা ব্যাখ্যা করা হয়েছে, ব্যাকরণগত টিকা থাকতেও পারে নাও থাকতে পারে। চিত্রভানু তা করেননি। চিত্রভানু যেটা করেছেন, কিরাতার্জুনেমের কাব্যের মধ্যে একটা ন্যারেটিভ স্ট্রাকচার উনি খুঁজে বার করেছেন। ন্যারেটিভ স্ট্রাকচার মানে যেন মনে হচ্ছে ওটা একটা নাটক। কিরাত আর অর্জুনের কথোপকথন হচ্ছে, আরো সব সাঙ্গপাঙ্গ কিরাতিনীরা রয়েছে, আর অন্য জায়গায় দ্রৌপদী, তার আরো 4 ভাই রয়েছে। এই সঙ্গে একটা ন্যারেটিভ স্ট্রাকচার তৈরি করেছেন, এবং চিত্রভানু তার কমেন্টারির মধ্যে সেই ন্যারেটিভ স্ট্রাকচারটাকে, এবং নাট্যোক্তি, নাটকের লক্ষণ কি কিভাবে সেখানে প্রযুক্ত হয়েছে সেই জায়গাগুলো ব্যাখ্যা করেছেন কিরাতার্জুন। এটা রচনাকাল হচ্ছে দ্বাদশ শতক। এই কিরাতার্থ প্রকাশ চিত্রভানুর যে কমেন্টারি, তার উপর বেস করে পরবর্তীকালে চতুর্দশ পঞ্চদশ শতকে কেরালার যে প্রাচীনতম নৃত্য ধারা কুটিয়াট্টম, তার একটা বহুল পরিমাণে উদাহরণ আমরা পাই। এবং সেখানে কিরাতার্জুনম যখন পরিবেশিত হয়, সেই চিত্রভানুর কমেন্টারি ধরেই করা হয়। কেন? কারণ চিত্রভানু এই যে একটা ন্যারেটিভ স্ট্রাকচার করেছেন কিরাত আর অর্জুনের মধ্যে, এবং ওখানে উনি দেখাচ্ছেন যে এই কিরাত কিভাবে, আমি বুঝবো কি করে কোনটা কিরাত আর কোনটা অর্জুন? সাধারণ দর্শকের তো সেটা না জানারই কথা। সে তো তার সাজ পোশাক দেখে, অর্জুন অভিনয়কে কি করছেন, 4টে ভাগে ভাগ করে দিচ্ছেন, আঙ্গিক, আহার্য, বাচিক আর সাত্ত্বিক, বা আঙ্গিক, বাচিক, আহার্য আর সাত্ত্বিক।
এই চারটে মান আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে। এটা কিন্তু শুধুমাত্র নাটক বা নাচের অভিনয় না, আমরা বাস্তবিক দেখুন আজকে আমরা এই যে সবাই পোশাক পরিচ্ছদ পরে এসেছি, আমরা কোনো কিন্তু পার্টি ওয়্যার করিনি, আমরা কোথায় আসছি তার উপযোগী একটা পোশাক পরে এসেছি, দ্যাট ইজ আহার্য। হ্যাঁ, আমি যদি মঞ্চে আমি যদি কর্ণমুনি হতে চাই, আমি কি হঠাৎ করে রাজবেশ পরে জুতো পরবো, জুতো পরে বলবো তথাস্তু বলে সংস্কৃত বলা শুরু করলাম, মানে কর্ণমুনি শ্লোকগুলো আমি বলা শুরু করলাম, হবে না? দর্শক তখন বুঝে যাবে কি তুমি কর্ণমুনি শ্লোক বলছো, তুমি দূষণকে জামা কাপড় পরে এসছো, এটা আবার কিরকম হলো? তার মানে আহার্য ম্যাচ করছে না। তার মানে এই আহার্য আর বাচিক কোনটা হবে? আমার ফেশিয়াল এক্সপ্রেশন। আমার এই ফেশিয়াল এক্সপ্রেশন আমি কিভাবে, কখন, কোথায়, কিভাবে বলবো না বলবো, সেটা সম্পূর্ণ আমার বিষয়বস্তুর উপর নির্ভর করবে। আঙ্গিক হচ্ছে আমার অঙ্গভঙ্গি, আমি হাত পা কতটা রাখবো, কতটা ছুড়বো, কতটা পা তুলবো, কতটা হাত তুলবো, এগুলো হচ্ছে আঙ্গিক। আর সাত্ত্বিক অভিনয় কোনটা? সেটা আমার পার্সোনালিটি। আমার পার্সোনালিটি যে রাজা দুষ্যন্ত ধীরোদাত্ত নায়ক, তার পার্সোনালিটি ধীরোদাত্ত নায়কের মতনই হতে হবে। সে যদি এখন উদাহরণে ধীরললিতের মতন স্টেজে মঞ্চে প্রবেশ করে, দর্শক তখন বলবে হ্যাঁ ভালো হলো নাটকটা, কিন্তু যিনি দুষ্যন্তের অভিনয় করেছেন তিনি একটু কেমন যেন ধীরললিত হয়ে গেল। এরকম হচ্ছে। একবার এরকম হয়েছিল, একবার সেই আপনার সঙ্গীত নাটক একাডেমির অনুষ্ঠান হচ্ছে, আমাদের শ্যামাতে দেখা যাচ্ছে যিনি কোটাল করছেন তিনি খুব ধীর স্থির একটা পেটে খাটো মানুষ, একটা খুব বাচ্চা প্রকৃতি, এবং সে যতই করুক না কেন, যতই নাচ করুক না কেন, যতই কিছুক না কেন, অডিয়েন্স বলছে যে ঠিক কোটালের মতন হয়নি, কোটালকে আরেকটু বোল্ড হতে হতো, কোটালকে আরেকটু লম্বা চড়া হতে হতো, এবং কোটাল মানে সেটা দারুণী বলে একটা কথা, সে এরকম ছোটখাটো মানুষ হলে হবে। ঠিক এই যে বিষয়গুলো আবার সাপ্যচরের ক্ষেত্রে অরুণেশ্বর, সাপ্যচর অরুণেশ্বর খুব সুন্দর সুপুরুষকে অরুণেশ্বর করে দেওয়া হলো, সেটা আবার একটু খটকা লাগবে। তাহলে এখানে আমার সাত্ত্বিক অভিনয়ের মধ্যে ব্যতিক্রম হচ্ছে। তাহলে আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক চারটে অভিনয়কে আমাকে সঠিকভাবে প্রয়োগটা দেখাতে হবে, এবং ভরত বা তার পরবর্তী উত্তরসূরিরা কিন্তু ওই প্রয়োগ বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল থাকবে, কারণ ওই প্রয়োগ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমার মঞ্চ পরিবেশনা অসফল হয়ে যাবে। এবার যদি আমি আসি, এই যে গ্রন্থগুলো বললাম, এই গ্রন্থগুলো তো টেকনিক্যাল লিটারেচার, এই গ্রন্থগুলোর মধ্যে আমাকে খালি অঙ্ক করে দেওয়া আছে যে তুমি এরকম হলে এরকম হবে, ওরকম হলে এরকম হবে। ধরুন আমি এই গ্রন্থগুলো সব পড়ে ফেললাম, পরে এবার আমি বললাম যে আমি তো এখন একটা নাটক অভিনয় করতে চাই, কি নাটক অভিনয় করবো? না অভিজ্ঞান শকুন্তলা অভিনয় করবো। তো অভিজ্ঞান শকুন্তলা অভিনয় করতে গেলে আমার এত এত রকমের ক্যারেক্টার লাগবে, সেই ক্যারেক্টাররা এই রকমের অভিনয় করবেন, তারা এই নাচ করবেন, ওই নাচ করবেন, ইত্যাদি ইত্যাদি করবে। সেইগুলোর পরিবেশনা কবে থেকে চালু হলো আমাদের ভারতবর্ষে? তার ইনস্ট্যান্স আমরা কোথায় পাচ্ছি? আমরা এই যে মন্দির গাত্রে যেগুলো পাচ্ছি, এগুলো সব সিঙ্গেল পশ্চার, এগুলো কিন্তু সব সিঙ্গেল পশ্চার, একটা পিলারে একটাই মূর্তি। এমন নয় যে 10টা পিলারকে আপনি এক জায়গায় করলে একটা স্টোরি পাবেন, তা কিন্তু হবে না। 10টা পিলারে 10 রকমের পশ্চার পাবো। আমরা অনেকক্ষণ ধরে মেলাতে চেষ্টা করবো, আমরা এটা কি কোনো স্টোরি টেলিং হচ্ছে, কোনো কি কাব্য বা কোনো পৌরাণিক আখ্যান বলতে চাইছেন? না, এই যে পৌরাণিক আখ্যান মূলত এপিক, রামায়ণ, মহাভারত এবং পুরাণগুলো যখন নাটকে স্থান পেল, মানে নাচে যখন স্থান পেল, তার প্রথম নিদর্শন আমরা পাচ্ছি, একদম প্রথম নিদর্শন তাঞ্জোরের বৃহদেশ্বর টেম্পল। তাঞ্জাবুর তাঞ্জোরের বৃহদেশ্বর টেম্পল চোল রাজাদের, আমরা সবাই জানি চোল রাজাদের, এটা তো সরে সরে যাচ্ছে না, চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ আমরা ইতিহাসে পড়তাম না ছোটবেলায়, চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ খুব ইম্পর্টেন্ট। এখন আমি বুঝি সেই কতটা ইম্পর্টেন্ট। চোল রাজারা যখন সামুদ্রিক ব্যবসা বাণিজ্য করতো দক্ষিণ পূর্ব এশিয়ায়, ওদের 6 মাস 7 মাস লাগতো সেই জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য যেতে। ওরা কি করতো, ওই সেলাররা, মানে যারা ওই নৌকো করে ওই বড় বড় বজরা করে যেত, ওরা অভিনয় করতো। অতদিন 6 মাস ধরে জলের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত মহাসাগর পেরিয়ে, কিছু একটা করতে হবে, লেজার টাইম। ওরা কি করতো, রামায়ণ আর মহাভারতের স্টোরি গুলোকে অভিনয় করতো। রামায়ণ মহাভারতের ওই নিজেরাই হয়তো জটায়ু হতো, কেউ হয়তো রাবণ হতো, আর একটা কাউকে হয়তো সীতা করে দিত, ওই এরকম একটা কিছু অভিনয় করতো। কি করে তার প্রমাণ পাওয়া যাচ্ছে? চোলদের ইনস্ক্রিপশন, চোলদের দুটো ইনস্ক্রিপশন, একটা তাঞ্জোরে পাওয়া গেছে আর একটা হচ্ছে চিকমাগলুরে পাওয়া গেছে। চিকমাগলুরের অত্যন্ত প্রসিদ্ধ জায়গা, আমরা জানি কর্ণাটকের। এই দুটো জায়গায় দুটো ইনস্ক্রিপশন পাওয়া গেছে, যেটা হচ্ছে ইনস্ক্রিপশন, আমরা স্কাল্পচারই বলবো আমি, একটা বড় বজরা নৌকা, যে নৌকার মধ্যে অনেকগুলো মানুষ বসে আছে, প্রচুর জিনিসপত্র ডাম্প করা আছে, মানে ব্যবসার জন্য যাচ্ছে। আর ব্যবসায়িক নৌকার একটা প্রমাণ আছে আর্কিগ্রাফিতে, যেটা হচ্ছে ওদের পতাকাগুলো খুব প্রমিনেন্ট হবে, মানে
উঁচু উঁচু পতাকা হবে, অনেকগুলো পতাকা হবে, যেটা দিয়ে ওরা ওদের দেশকে, ওদের রাজ্যকে, ওদের সাম্রাজ্যকে নোটিফাই করতো। সেইখানে দেখা যাচ্ছে ওরা অভিনয়গুলো করছে। ওই জন্য বলা হচ্ছে এটা এখনো প্রমাণ হয়নি যে জার্নি অফ দি মহাভারত ফ্রম ইন্ডিয়া টু সাউথ ইস্ট এশিয়া থ্রু কুটিয়াট্টম। ওরা মনে করছেন কুটিয়াট্টম শিল্পীরা যে কুটিয়াট্টমের মাধ্যমে দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ শতকে পুরো মহাভারতের স্টোরি, মহাভারতের জার্নি হয়েছে ইন্ডিয়া থেকে সাউথ ইস্ট এশিয়া থ্রু দ্য সেলার। ওই যারা ব্যবসা বাণিজ্য, যারা বিজনেসম্যান, তারাই ওই প্রচারটা করছেন এবং ওরা ওদের ওখান থেকেও আমার মহাভারতের, আমরা জানি যে সাউথ ইস্ট এশিয়ার আমার মহাভারতের কতটা বেশি প্রভাব, এবং ওই প্রভাবগুলো কিন্তু এখান থেকেই গেছে এই প্রভাবগুলো। ওরাও আবার যখন আমাদের দেশে আসছে, এইভাবে একটা সাংস্কৃতিক আদান প্রদান হচ্ছে। সুতরাং এটাও আমাদের ছেলে মেয়েদের বলতে হবে যে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য যেটা পুরোপুরি অর্থনীতি নির্ভর, তার মধ্যেও একটা সামাজিক এবং সাংস্কৃতিক দিক রয়েছে। এই সাংস্কৃতিক দিকটা হচ্ছে তারা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করতে যেত তা নয়, ওদের মধ্যে একটা সাংস্কৃতিক আদান প্রদান হতো, এবং এই আদান প্রদানের মাধ্যমে ছিল হচ্ছে তখনকার দিনে ইন্ডিয়ার এপিক, এই রামায়ণ, মহাভারত এবং পুরাণের গল্পগুলো নিয়ে ওরা অভিনয় করতো। যার জন্য আমরা কেরালার যেটা প্রাচীনতম, কেরালা খালি বলবো না, মালাবার উপকূলের একদম কেরালা থেকে শুরু করে কর্ণাটক উপকূল পর্যন্ত সেখানকার যে প্রাচীনতম নৃত্য শৈলী, তার নাম হচ্ছে কুটিয়াট্টম। এই কুটিয়াট্টমের মানে হচ্ছে, আট্টাম মানে হচ্ছে কথা, আর কুট্টি মানে হচ্ছে এই নানান রকম গল্পগাথা। সেই গল্পগাথাগুলোকে অভিনয় করে ওরা দেখাতেন। এই কুটিয়াট্টম এর প্রথম প্রকাশ আমরা পাচ্ছি একাদশ শতকের একটি ইনস্ক্রিপশন, যেটা সিদ্ধমাতৃকা ইনস্ক্রিপশন। এটা হচ্ছে তাঞ্জোরে, সিদ্ধমাতৃকা ইনস্ক্রিপশন তাঞ্জোরে আমরা পাচ্ছি, যেখানে কুটিয়াট্টম প্রথম অভিনীত হচ্ছে কোন একটা রাজসভায়। ওখানে কি অভিনীত হচ্ছে? কিচক বধ, মহাভারতের কিচক বধ। ছবিটা স্কাল্পচার দেখে যা বোঝা যাচ্ছে। ওই কিচক বধের যে অভিনয় হচ্ছে, সেটাই হচ্ছে প্রথম কুটিয়াট্টমের নিদর্শন। এরপরে আস্তে আস্তে আমরা কেরালার যত ইতিহাস পড়বো, দেখবো যে কুটিয়াট্টম অনেক প্রসিদ্ধি লাভ করলো। কিন্তু একটা সমস্যা রইল, কুটিয়াট্টম প্রথম অভিনীত হতো একটা রয়্যাল ফ্যামিলির মধ্যে, রয়্যাল প্যাট্রনেজ। সেখানে রাজা এবং রাজার যারা সেই সময়কার আরো যারা যারা তাদের কর্ণধার, যারা পৃষ্ঠপোষক ছিলেন, তারাই সেই মঞ্চে কেবল প্রবেশ করতে পারত। কিন্তু আমি টাইম থামিয়ে দিই, কতক্ষণ? ঠিক আছে। ওখানে অভিনীত হতো তারা রয়্যাল ফ্যামিলির লোকেরাই খালি আসতো, এবং তারা প্রত্যেকে সংস্কৃত জানতো। শুধু সংস্কৃত জানলেও হবে না, সংস্কৃত আমরা জানি আমাদের সংস্কৃত নাট্যগ্রন্থগুলো প্রাকৃত লেখা আছে, এবং সেখানে একাধিক প্রাকৃতের প্রয়োগ আছে, ষোড়শিনী, মাগধী, অর্ধমাগধী, কৈশাচী ইত্যাদি, মহারাষ্ট্রী। তাহলে অতগুলো প্রাকৃত জানতে হবে না, সংস্কৃত জানতে হবে। এতগুলো ভাষা জেনে সেই নাটক তারা দেখতে আসতো। কি নাটক হতো সেখানে? ভাষের নাটকগুলো হতো এবং কালিদাসের নাটকগুলো অভিনয় হতো। মৃচ্ছকটিও কখনো কখনো অভিনীত হতে দেখা গেছে। এবারে যখন এই অভিনয়গুলো হচ্ছে, সারা রাত ধরে অভিনয় হচ্ছে, মানে ধরা যাক সন্ধ্যেবেলা শুরু হলো, একদম পরের দিন সকাল পর্যন্ত অভিনয় হচ্ছে। চুক্তি কি দিচ্ছে? বলছে অত দূর থেকে সব দর্শকরা আসছে, এসে একটা 2 ঘন্টা, আসতেই হয়তো 4 ঘন্টা লাগছে, আর নাটক দেখবে 2 ঘন্টা, আবার 4 ঘন্টা ফিরে যাবে না, আসবে 4 ঘন্টা, নাটক দেখবে 10 ঘন্টা, আবার 4 ঘন্টা ফিরে যাবে। এইভাবে সারা রাত ধরে প্রহরে এক একটা অঙ্ক শেষ হচ্ছে। আর মত্ত বারণী আমরা যে টেকনিক্যাল টার্মগুলো জানি, সেগুলো ওখানে একটা বিশুদ্ধ প্রয়োগ দেখা যাচ্ছে। এবং পুরো ভারতের নাট্যশাস্ত্র অনুসারে মঞ্চ নির্মাণ করা হচ্ছে, সেটা কখনো চতুরস্র, প্রস্র, বিশৃষ্টাঙ্ক, যেরকম খুশি হোক, যেরকম প্রয়োজন সেরকম ভাবে তার একটা ড্রিম রুম থাকতো, তার একটা সামনে অডিয়েন্স থাকতো, এবং ওখানে পুরুষেরাই একমাত্র অভিনয় করতেন। কুটিয়াট্টম একমাত্র পুরুষেরাই অভিনয় করতেন, পুরুষেরাই নারী চরিত্রে অভিনয় করতেন। এবং একটু খেয়াল করে দেখবেন, ওরা যে অভিনয়গুলো করতো, সেখানে না ওই নারী চরিত্রগুলো একটু ডেমনিক হতো। হিড়িম্বা, তারপরে নাম কি শূর্পনখা, তারপর হচ্ছে পুতনা, এরা একটু ডেমনিক ক্যারেক্টার। এই ডেমনিক ক্যারেক্টারের নারীগুলো আমাদের লাস্যময়ী নারীকে দিয়ে অভিনয় করালে ঠিক হবে না, ওই জন্য পুরুষেরাই নারী বেশে করতো। আলটিমেটলি তো সে রাক্ষস। আলটিমেটলি তার কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, মানে সে পুতনা একটা সুন্দরী নারী হিসেবে প্রবেশ করছে, কিন্তু আলটিমেটলি সে তার নিজের রূপ ধারণ করছে। প্রত্যেকেরই কিন্তু সেম ঘটনা, আলটিমেটলি সবাই মোক্ষ লাভ হচ্ছে, সবাই শ্রীকৃষ্ণের হাতে বা এরকম কোনো মহাপুরুষের হাতেই তাদের বধ হচ্ছে। এই কুটিয়াট্টম গুলো সপ্তদশ শতক পর্যন্ত চলেছে, মানে প্রায় একাদশ থেকে সপ্তদশ 600 বছর ধরে। এই সপ্তদশ শতকটা একটা ট্রানজিশন পিরিয়ড।
এই সময় একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কি? এক নম্বর হচ্ছে ভাষাটাকে রিজিয়নাল করা হচ্ছে। এই যে সংস্কৃত ছাড়া অভিনয় হবে না, এইটাকে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হচ্ছে। সংস্কৃত সবাই বুঝতে পারছে না, সংস্কৃত বোঝে না এমন মানুষকে আমরা ঢুকতে দিতে পারছি না, কিন্তু বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, নাটক দেবো করছে, কিন্তু আমরা দেখাতে পারছি না। আমাদের মুখ্য উদ্দেশ্য কি? সংস্কৃত ভাষার প্রচার, সংস্কৃত গ্রন্থটার প্রচার করছে। ওরা কিন্তু কুটিয়াট্টমের মাধ্যমে সেই বলা হয় না সংস্কৃতের লিভিং ট্র্যাডিশন হচ্ছে সেই কুটিয়াট্টম। এখনো অভিনীত হচ্ছে, সংস্কৃত নাটকগুলোই অভিনীত হয়। কিন্তু কি হয়, আমি দেবাশিসকে বলছিলাম তখন, এখন একটা এক্সট্রা ক্যারেক্টার অ্যাড করা হয়। ওই এক্সট্রা ক্যারেক্টারটাকে একজন ড্রামাটিস্ট হিসেবে তাকে অ্যাড করা হয়, তার নাম হচ্ছে ভগবতী ক্যারেক্টার। সব নাটকে, ভাষের সমস্ত নাটকে, কালিদাসের সমস্ত নাটকে ভগবতী ক্যারেক্টার অ্যাড হয়। ও কি করে, অনেকটা অ্যাঙ্কারের মতো, সূত্রধারের মতো। ও নাটক শুরুর আগে পুরো ঘটনাটা একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে বলে দেয়। ও বলে দিল যে এরকম এখন আমরা যেটা অভিনয় করবো সেটা হচ্ছে উরুভঙ্গ। এই উরুভঙ্গের এই হচ্ছে ক্যারেক্টার, এই হচ্ছে বিষয়বস্তু, এই মহাভারতের এই ঘটনা নিয়ে নেওয়া হয়েছে, পুরোটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে বলে দিল। দর্শক মহা খুশি, বুঝে গেল। এবার তো আবদার করতে পারে না যে আমি তোমার নাটক কিছুই বুঝতে পারলাম না, ভাষা বুঝি না। এইটা সপ্তদশ শতক থেকে যখন এটাকে মানে ছেড়ে দেওয়া হলো, ওপেন করা হলো, ওপেন টু অল করা হলো, তখন এর প্রচার এবং প্রসার আরো বাড়তে লাগলো। এবং একে একে তখন সেই সময়কার নাট্যকারেরা, ষোড়শ এবং সপ্তদশ শতকের নাট্যকারেরা, মূলত দক্ষিণ ভারতীয়, তারা এতদিন পর্যন্ত চুপ করেছিল। এতদিন তো কি হবে নাটক লিখে, এ তো কোনো আমার নাটক কেউ দেখাবেই না, এ তো বলে দিচ্ছে যে এ কেউ দেখবেই না, সাধারণ মানুষ পড়বেই না। ওই জন্য আমরা যদি দক্ষিণ ভারতীয় সংস্কৃত সাহিত্য নিয়ে বিচার করি, দেখবো ওদের বেশিরভাগ নাটক রচনা শুরু হয়েছে ষোড়শ শতকের পর থেকে, ওই কুটিয়াট্টমের জন্য। তার একটা গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে শক্তিভদ্রের আশ্চর্য চূড়ামণি। এই কথা আমি আগেও অন্যান্য জায়গায় বহুবার বলেছি। শক্তিভদ্র একজন ষোড়শ সপ্তদশ শতকের দক্ষিণ ভারতীয় নাট্যকার, তার একটা গুরুত্বপূর্ণ নাট্যগ্রন্থ হচ্ছে আশ্চর্য চূড়ামণি। এই আশ্চর্য চূড়ামণি কি? রামায়ণের একটা ঘটনা। কোন ঘটনাটা? না, যখন ওই শূর্পণখা ওই লঙ্কা পেরিয়ে ভারতবর্ষে, ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষে প্রবেশ করেছেন, ভারতবর্ষের অরণ্যে প্রবেশ করে ওরকম দুজন সুপুরুষ আর একজন সুন্দরী মহিলাকে দেখতে পেয়েছে। ও তো কোনোদিন এরকম কোনোদিনও ভাবেনি। শূর্পণখা তো রোজই আসতো ভারতবর্ষে, এসে একটু ওই পশু পাখি মেরে নিয়ে চলে যেত। ও তো কল্পনাও করেনি যে আমি ওদিনকে ওদেরকে দেখতে পাবো। কারণ ওর কাছে ওর চোখে দেখা পুরুষ কারা? রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ। ও তো এরকম আর্য পুরুষ, সুপুরুষ এবং সুন্দরী নারীকে দেখেনি। ওইটা দেখার পরে ও 47 টাইমস আশ্চর্য শব্দটার প্রয়োগ করেছে। ও এতটাই বিস্মিত হয়ে গেছে যে নানান রকম ভাবে আশ্চর্য হচ্ছে। আশ্চর্য প্রত্যেকটা রসে, প্রত্যেকটা রসে, প্রত্যেকটা অঙ্গহারে, প্রত্যেকটা চারিভেদে, প্রত্যেকটা করণ ভেদে 47 টাইমস আশ্চর্য শব্দটা বলছে। এইটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভারত সংস্কৃত সাহিত্য কিভাবে পারফর্মিং আর্টসে ঢুকে যাচ্ছে। পারফর্মিং আর্টস এন্ড ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার, এটা শুধু একটা কোনো কোর্স নয়, এটা একটা পরম্পরা, এটা একটা শাস্ত্র পরম্পরা, এটা লিভিং ট্র্যাডিশন। এটা কোনোদিন বন্ধ হবে না। ওই জন্য অনেকে বলছেন সংস্কৃত, যদি এটা আমি মান্যতা দিই, এখন কে বলছেন তার উপর নির্ভর করে, সংস্কৃত নাকি মৃত ভাষা। আর অনেকে প্রশ্ন করছে সংস্কৃতকে মৃত ভাষা, কে বলেছে কথাটা? অমুক বলেছে। তো অমুক কি অমুক কি যথার্থ বক্তা? অমুকের কথা তো মান্যতা দেওয়ার কোনো দরকার নেই। সংস্কৃত কোনোদিন মরবে না যতদিন পর্যন্ত এই লিভিং ট্র্যাডিশনটা আমাদের মধ্যে থাকবে। সংস্কৃততে গান হচ্ছে না, সংস্কৃততে খবর হচ্ছে না, সংস্কৃততে একটা দুটো শব্দ তো আমরা প্রয়োগ করছি যে কোনো প্রাদেশিক ভাষাতে, তাহলে তো মৃত হবার কোনো। আর পারফর্মিং আর্টসে সংস্কৃতটা একদম জীবন্ত হয়ে আছে। এই শক্তিভদ্রের আশ্চর্য চূড়ামণি আপনারা কোনোদিনও সঙ্গীত নাটক একাডেমির অনুষ্ঠানে দেখতে পাবেন। অভিনয় হচ্ছে সুধা গোপালকৃষ্ণন, উনি একসময় ন্যাশনাল ম্যানস্ক্রিপ্ট মিশনের ডাইরেক্টর ছিলেন। অসাধারণ নৃত্যশিল্পী, কথাকারী নৃত্যশিল্পী। উনি শূর্পণখার অভিনয়টা করছেন। শূর্পণখা প্রবেশ করে গাছের আড়াল থেকে দেখছে। প্রথমেই কিন্তু রামলক্ষ্মণের সামনে গিয়ে ঝপাস করে পড়ে যায়। এই তোমরা তারা এরকম ব্যাপারটা এরকম হয়নি, না মূল রামায়ণে, বাল্মীকি রামায়ণে, না অদ্ভুত রামায়ণে, না শক্তিভদ্রের আশ্চর্য চূড়ামণি। ওই একই ঘটনা কিন্তু অদ্ভুত রামায়ণেও আছে। ওই অদ্ভুতম বলছে, কে বলছে? শূর্পণখা। ও অদ্ভুত হয়ে গেছে, এরকম তো আমি কোনোদিনও দেখিনি। এরকম এরা আবার কারা? আমি তো কালকেও এখানে এসেছিলাম, কালকেও তো এদেরকে দেখিনি। ব্যাপারটা অনেকটা এইরকম। এই আশ্চর্য চূড়ামণি থেকে
17th সেঞ্চুরি থেকে শুরু হলো সংস্কৃত পারফর্মিং আর্টসে ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচারের অনুপ্রবেশ, এবং সেটা একে একে। আর তখন একটা দেখলো আমাদের একটা ট্রাম্প কার্ড রয়েছে, কি সেই ট্রাম্প কার্ড? দ্যাট ইজ ভগবতী ক্যারেক্টার। ভগবতী ক্যারেক্টার, ভগবতী আর ড্রামাটিস্ট। এই ভগবতী কি করছে, ওইখানে দাঁড়িয়ে পুরো ঘটনাটা আগে বলে দিল দর্শক, তোমরা কেউ কোনো আবদার করবে না, আমি পুরো ঘটনাটা বলে দিলাম, এবার যা যা অভিনয় হবে তোমরা খালি চোখে দেখে যাবে, ভাষা বোঝার দরকার। ব্যাপারটা অনেকটা এরকম। এবং তারা যখন মঞ্চে অভিনয় করছেন, প্রত্যেকটা রসের যখন বিবর্তন হচ্ছে, সেই স্থায়ী ভাব অবলম্বন করেই কিন্তু তারা অভিনয়টা করছে। তাহলে এই কুটিয়াট্টাম 17th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরি পর্যন্ত এখনো তার প্রভাব রয়েছে। এই কুটিয়াট্টামই হচ্ছে কথাকালীর সোর্স। ঠিক আছে, আমরা এখন কথাকালী বলে যে নৃত্যশিল্পীকে নৃত্যশৈলীকে জানি, দক্ষিণ ভারতীয় নৃত্যশৈলী কেরালার, তার সোর্স হচ্ছে কুটিয়াট্টাম। এই কুটিয়াট্টাম থেকে আস্তে 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 ডেভেলপমেন্ট হতে 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 এখনকার কথাকালী হয়েছে। মানে একই কথা, কালী মানে কথা, মানে হচ্ছে বচন, গল্প, আর তার সেই স্টোরি টেলিং, এই ইনট্যাঞ্জিবল হেরিটেজ। আমরা বলছিলাম সকালবেলা যে পোস্ট মডার্নিজমে কিন্তু এই স্টোরি টেলিংটা আসে। কি স্টোরি বলছি? আজ থেকে 2500 বছর আগে রামায়ণের গল্প বলছি। কিভাবে কবে বলছি? 2025 সালে বলছি। এরপরও কোনো সংস্কৃত মৃত ভাষা কোনোদিনই প্রশ্নই আসে না। আমি 2500 বছর আগের গল্প শূর্পণখার কথা বলছি, আপনারা শুনছেন, আমিও বলছি শূর্পণখা 47 বার আশ্চর্য বলেছে। কি হবে শূর্পণখা আশ্চর্য বলেছে 47 বার আমার শুনে? এটাই আমার হেরিটেজ, এটাই কালচার, এটাই ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এবং এখানে দেখাচ্ছে যে শূর্পণখার পশ্চাৎ কিভাবে চেঞ্জ হচ্ছে। ওটা তো রাক্ষসী, ও তো মায়াধারী, ও তো চেঞ্জ হচ্ছে, নিজেকে চেঞ্জ করছে, আর বারবার এরকম আশ্চর্য আশ্চর্য বলছে, আর একদম 47তম বারে ওদের সামনে চলে যাচ্ছে। এই যে 47 টাইম বলতে বলতে ওর যে এগোনোটা, দ্যাট ইজ ইউনিক। এটা যেমন শাস্ত্রকার শক্তিভদ্র ব্যাখ্যা করেছেন। শক্তিভদ্র বলতে পারে কি, তুমি তো তাহলে একই কথা বারবার বারবার, নাটক তো সংলাপ তো রিপিট করা যাবে না, কিন্তু এত সুন্দর উনি লিখেছেন, আপনারা পড়বেন, ও রাঘবনের এডিশন আছে, প্লাস ওখানে মঞ্চে অভিনয় হচ্ছে। এই শক্তিভদ্রের পরে রামভদ্রাম বা আরো পরবর্তী অনেক 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 আলঙ্কারিক এবং গ্রন্থকার, যারা একের পর এক রামায়ণ মহাভারত অবলম্বনে ছোট 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 নাটক, মন্দোদরী উপাখ্যান, মন্দোদরী সেখানে একটা প্রাইমারি ক্যারেক্টার আছে। মন্দোদরী শূর্পণখাকে ভর্ৎসনা করছে, রাবণকে ভর্ৎসনা করছে, সীতাকে দেখবার জন্য ঔৎসুক্য প্রকাশ করছে, কিন্তু সীতার সঙ্গে মন্দোদরী সাক্ষাৎ হয়নি, না বাল্মীকি রামায়ণে, না অদ্ভুত রামায়ণে, না আমাদের পরবর্তী কোনো রামায়ণমূলক নাটক। মন্দোদরী আর সীতা কিন্তু সামনাসামনি কোনোদিনও আসেনি। কিন্তু দক্ষিণ ভারতের একটা নাটকের ট্রেডিশন আমরা পাই, যেখানে মন্দোদরী আর সীতা সামনাসামনি এসেছে। এটা তার একটা অভিনব দিক। হ্যাঁ, এটাকে আমরা কোনো খান্না অমিত বঙ্গুর রামায়ণকে অগ্রাহ্য করলেন না, তা নয়, কারণ উনি নাট্যগ্রন্থে প্রয়োগ করেছে, এবং দ্যাট ইজ ফর দ্য ইউজ ফর পারফর্মিং আর্টস অনলি। এবং সেটা পারফর্ম হচ্ছে, পারফর্ম হওয়ার পরে ব্যাস শেষ হয়ে যাচ্ছে, মানুষ সেটা দেখে নিচ্ছে, শুনে নিচ্ছে। তাহলে এই যাত্রা পথে কথাকালী হচ্ছে দক্ষিণ ভারতের সেই নৃত্যশৈলী যেটা কুটিয়াট্টাম থেকে। এবার আমরা কেরালার থেকে আরেকটু ওপরে যাই, কর্ণাটক উপকূল, কর্ণাটকে। কর্ণাটকের এখন যেটা প্রসিদ্ধ লোকশিল্প, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান থিয়েটার, যেটার সঙ্গে সংস্কৃত সাহিত্য ওতপ্রোতভাবে জড়িত, দ্যাট ইজ যক্ষগান। যক্ষগান মানে যক্ষগান যেটাকে আমরা বলি, যক্ষগান ওখানে একটা ডেমনিক ক্যারেক্টার গুলো প্লে করা হতো, বকাসুর, অঘাসুর, এগুলো সব পৌরাণিক আখ্যান আমরা জানি। ওটা ভাগবত মহাপুরাণের শ্রীকৃষ্ণ জন্মকাণ্ড, যেটা দশম স্কন্ধ, তার বেশিরভাগ অংশ ওখানে অভিনীত। ওখানে দেখবেন পরপর একেবারে অসুর আসছে, আর শ্রীকৃষ্ণকে বধ করার জন্য আসছে, ওই সবরা কিম্ভূত কিমাকার মুখোশ পরে এসে নানান রকম তাণ্ডব নৃত্যশৈলীর মাধ্যমে তারা অভিনয় করছে। এটা এখনো হচ্ছে, এখনো যক্ষগান কর্ণাটকের একটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান থিয়েটার হিসেবে প্রসিদ্ধি লাভ করে আছে, এবং এটাও কিন্তু সেই চতুর্দশ-পঞ্চদশ শতক থেকেও আজ পর্যন্ত আছে। এর কোনো ডেভেলপমেন্ট, এটাই একটা ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে। আরো দক্ষিণ ভারতে যদি চলে যাই, তামিলনাড়ু, তার একটা বিখ্যাত নৃত্যশৈলী এখন আমরা জানি ভরতনাট্যম, যেখানে ভাব, রস আর তাল, ভাব, রাগ আর তাল, বা ভাব, রস আর তাল, এই তিনটের একটা সংমিশ্রণ। এই ভরতনাট্যমের যেটা পূর্বসূরি, ভরতনাট্যম যেখান থেকে তার বিবর্তন ঘটেছে, দ্যাট ইজ ভাগবত মেলা। এই ভাগবত মেলা আমরা প্রথম সঙ্গম সাহিত্যে উল্লেখ পাচ্ছি। আর পাথুরে প্রমাণ কোথায় পাচ্ছি? চিদম্বরম টেম্পল, যেটা আমি আগেই বললাম, যার 4টে গোপুরমে 108 রকমের
মূর্তি পাওয়া গেছে বিভিন্ন পশ্চারে, এইটাও তার একটা অন্যতম। এটাও যেটা নিয়ম হয়েছে ইমেজ নিয়েছিস নাকি? এটা না, আমাদের তিনি করেন পশ্চার, তিনি খুব সুন্দর। এটা একটা খুব ইম্পর্টেন্ট যোগী মূর্তি। এবং হয়েসেলাশ্বর বলে একটা জায়গা আছে কর্ণাটকে, চিকমাগলুর বলে একটা জায়গা আছে, যেখানে আমরা এই ভাগবত মেলার নিদর্শনগুলো পাই। ভাগবত মেলা হচ্ছে এরকম ভরতনাট্যমের একটা পূর্ব রূপ, যে ভাগবত মেলা মূলত রাধা কৃষ্ণ লীলা বিষয়ক নাট্য। ওই জন্য ভরতনাট্যম যারা শেখে, ভরতনাট্যমের যারা শিল্পী, আপনি খুবই আলোচনা বলছিলেন শ্রীকৃষ্ণ পদম আছে না, শ্রীকৃষ্ণ পদম বর্ণম, কার পদ বর্ণনা করছে শ্রীকৃষ্ণ, কার রূপ বর্ণনা করছে, বর্ণনা শ্রীকৃষ্ণ। জ্যোতিস্বরম, কার জ্যোতি, কার দিব্য জ্যোতি বর্ণনা হচ্ছে শ্রীকৃষ্ণ। ঠিক আছে, তিলান্না, কাকে তুমি স্তুতি করছো, শ্রীকৃষ্ণ। সবই ওই বর্ণম, পদম, তিলান্না, জ্যোতিস্বরম সবই হচ্ছে শ্রীকৃষ্ণের বর্ণনার মধ্যে দিয়ে যাচ্ছে। এই ভাগবত মেলা এটাও কিন্তু আমাদের ভারতবর্ষের সোর্স হিসেবে আমরা পাচ্ছি দশম একাদশ শতক থেকে। এই সমস্ত ইনস্ক্রিপশন একাদশ দ্বাদশ শতকের উৎকীর্ণ। এই সমস্ত ইনস্ক্রিপশনের সম্পর্কে লিখিত প্রমাণ আমরা সংগ্রহ সাহিত্যগুলোতে পাই এবং নাট্যগ্রন্থে পরবর্তীকালে পেয়েছি। এই অভিনয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্থান পেত ভাস। ভাস এমন একজন গুরুত্বপূর্ণ গ্রন্থকার আমরা জানি, যিনি 13খানা নাট্যগ্রন্থ, এটার সবথেকে বেশি কম্পোজিশন কুটিয়াট্টমে, যক্ষগানমে এবং ভাগবত মেলায় হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা যদি আরেকটু উপরের দিকে আসি, মানে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার দিকে, সেটা হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার প্রসিদ্ধ শাস্ত্রীয় নৃত্য। এই কুচিপুড়িরও একটা পুরনো ফর্ম হচ্ছে যক্ষগান। আর কুচিপুড়ির মধ্যে যে আহার্য অভিনয় হয়, যে সাত্ত্বিক অভিনয় হয়, সেটা যক্ষগানের সঙ্গে একদম ইন্টার রিলেটেড। কারণ আমাদের ভারতবর্ষের ওই ইতিহাস সময়কালটা দেখলে দেখবো, এখন যেমন তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ আলাদা আলাদা হয়েছে, একসময় অন্ধ্রপ্রদেশ একটাই ছিল, তারও আগে অন্ধ্রপ্রদেশ কর্ণাটেরই অংশ ছিল, যার একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, হাম্পি বাগাপি। হাম্পি আপনারা যারা গেছেন তারা দেখবেন, হাম্পির যে বিরূপাক্ষ টেম্পল, সেই বিরূপাক্ষ টেম্পলের গাত্রে এরকম কুচিপুড়ি এবং যক্ষগানের প্রচুর ফ্রেস্কো নিদর্শন স্কাল্পচার রয়েছে। এবং এগুলো সব স্থির চিত্র, এগুলো দেখে আমাদের সেই কাহিনীটাকে বুঝে নিতে হবে কি ওরা কোন কাহিনীকে ডেপিক্ট করছে। এরপর আমরা যদি আবার আস্তে আস্তে উত্তর ভারতের দিকে আসি, আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সেরাইকেলা ছৌ আর ময়ূরভঞ্জ ছৌ, এগুলো ট্রেডিশনাল আর্ট থিয়েটারের মধ্যে পড়ে। ছৌতে কি দেখানো হচ্ছে? মহিষাসুর মর্দিনী বধ, মহিষাসুর বধ, মহিষাসুরকে বধ করছেন মহিষাসুর মর্দিনী। তার ঘটনা নেওয়া হচ্ছে কোত্থেকে? আমাদের দেবী পুরাণ থেকে, দেবী মাহাত্ম্য থেকে, দুর্গা সপ্তশতী থেকে। সেই দুর্গা সপ্তশতীর বাজনা, সেই দুর্গা সপ্তশতীর শ্লোক, সেগুলো করে বলছেন হ্যাঁ ওদের ফোক আর্ট ফর্মে ওটা কনভার্টেড হচ্ছে। কেন ফোক আর্ট ফর্মে কনভার্টেড হচ্ছে? কারণ এই যে এতক্ষণ আমরা কুচিপুড়ি, এই যে কুটিয়াট্টম, কথাকালি এগুলোর কথা বললাম, এখানে যিনি অভিনয় করছেন মঞ্চে, তিনি কিন্তু মানে শ্লোকটা বলছেন, এগুলো কিন্তু একদম অপেরা টাইপের হয়েছে। অপেরা টাইপের, নিজেই আমরা বলছি, নিজেই অভিনয় করছি, কোনো ক্যাসেট বাজছে না, শুধু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। মিউজিক যারা যন্ত্রসঙ্গীত বাজাচ্ছে, নাম্বিয়ার বলা হতো ওদেরকে, ওরা ওই যন্ত্রসঙ্গীত গুলো বাজাচ্ছে। এখানে নানান টাইপের হাড়িয়া থেকে শুরু করে আরো যত যত দক্ষিণ ভারতীয় তাল পদ্ধতির বাদ্যযন্ত্র বাজছে, কিন্তু কথা আর আমার মুভমেন্ট কিন্তু একজন মানুষই করছে। ছৌয়ের ক্ষেত্রে এতটাই তাণ্ডব ধর্মী হতো, যেটা একসঙ্গে অভিনয় করে বলা যেত না। আরো একটা কারণ হচ্ছে মুখোশটা। এই যে মুখোশটা পড়ার পরে আমি মুখে কি বলছি না বলছি সেটা দর্শক অব্দি পৌঁছবে, যার জন্য ছৌয়ের ক্ষেত্রে মিউজিকটাই, মানে বাদ্যযন্ত্রটাই বেশি প্রাধান্য। এই জন্যই মনে হয় ভরত বলেছিলেন সঙ্গীতম নৃত্যম বাদ্যম একত্রম সঙ্গীতম, মনে হয়। কারণ উনি দেখছেন যে শুধু সঙ্গীত কখনো কখনো একা হচ্ছে না, সেখানে বাদ্যযন্ত্র মাস্ট হয়ে যাচ্ছে। শুধু সঙ্গীত আর বাদ্য একসঙ্গেও হচ্ছে না, সেখানে নৃত্যটাকেও অপরিহার্য অঙ্গ হিসেবে দেখানো হচ্ছে। ওই জন্য তিনটে সমীকরণ ওখানে ঘটেছে। আবার আমরা যদি উত্তর পূর্ব ভারতের দিকে যাই, অঙ্কিয়া নাচ সত্রিয়, যেটা আসামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাচ নৃত্য শৈলী, যেটা অসম প্রদেশের হয়, অঙ্কিয়া নাচ আর সত্রিয়। এই অঙ্কিয়া নাচ আর সত্রিয়টা মূলত একদম ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের উপর হচ্ছে।
শঙ্করদেব আমরা প্রত্যেকে জানি অসমের যিনি একটা ভক্তি মুভমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, সেই শঙ্করদেবের ঘটনাবলী, শঙ্করদেবের সমসাময়িক যে পদগুলো সেগুলোই ওরা সত্রিয় ডান্সের মাধ্যমে প্রকাশ করত এবং এটা সময়কাল ওই দশম একাদশ শতক থেকেই শুরু হয়েছে। আরো যদি আমরা উত্তর পূর্ব ভারতের আরো উপরের দিকে যাই তাহলে হচ্ছে মণিপুরি শাস্ত্রীয় নৃত্য ঘরানার মধ্যে অন্যতম, যেখানে লাই হারাওবা রাস সবে চলে গেল, রাস এই রাসের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে আমরা পাচ্ছি। এগুলোর সাথেও কিন্তু সংস্কৃত সাহিত্য জড়িত। ভাগবতের দশম স্কন্ধের যেটা শ্রীকৃষ্ণ জন্মকাণ্ড, তার যে 29 থেকে 33 নম্বর অধ্যায় রাস পঞ্চাধ্যায়ী বলা হয়, ওই 29 থেকে 33 রাস পঞ্চাধ্যায়ীতে সেই রাসলীলা রাসক্রীড়ার কথাই বলা আছে। ওই অংশটুকুই ওরা মণিপুরীতে লাই হারাওবাতে অভিনয় করে দেখা। তাহলে এখানে দেখছেন সংস্কৃত সাহিত্য সেই পুরাণ, সেই একই রামায়ণ, সেই একই মহাভারত সেখানে ঢুকে পড়ছে। আর এবার যদি আমরা আরো উত্তর পশ্চিম ভারতের দিকে যাই, কত্থক, সেখানে আমরা দেখতে পাবো জয়পুর ঘরানা এবং লখনৌ ঘরানা। কত্থকের যে দুটো ঘরানা জয়পুর এবং লখনৌ, দুটোতেই কিন্তু শ্রীকৃষ্ণ লীলা হচ্ছে মূল বিষয়বস্তু। শ্রীকৃষ্ণ রাধার প্রেম বিষয়ক লীলাই হচ্ছে তাদের মূল বিষয়বস্তু। সেখানে যতগুলো অভিনয় আমরা দেখছি সবকটাই হচ্ছে শ্রীকৃষ্ণকে বর্ণনা করে হচ্ছে, শ্রীকৃষ্ণ এবং রাধা। এবং জয়পুর ঘরানা লখনৌ ঘরানার ম্যাক্সিমাম আইটেম গুলো যেগুলো প্রাগৈতিহাসিক যুগ থেকে হয়ে আসছে, আজ থেকে 1000 বছর ধরে হয়ে আসছে, কত্থকের ইতিহাস কেউ কেউ বলছেন ওটা মোটামুটি সুলতানের আসার পর থেকে মানে ত্রয়োদশ চতুর্দশ শতক থেকে হয়েছে, কিন্তু তা নয়, তার আগে জয়পুর ঘরানা বলছে কত্থকের অবদান কিন্তু সুলতানের আসার অনেক আগে থেকে প্রয়োগ হয়েছে। এবং ইন্দ্রাণীর যে বই আছে সেখানে উনি কত্থকের ইতিহাস বলতে গিয়ে বলছেন যে নবম দশম শতক থেকে আমরা কত্থকের একটা অনুপ্রবেশ, যেটা বহির্বিশ্ব থেকে এসেছে, মূলত ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আসতো, কারণ ভারতবর্ষের উত্তরের সঙ্গে উত্তর পশ্চিমের সঙ্গে বহির্বিশ্বের ব্যবসা বাণিজ্য হচ্ছে সিল্ক রুট দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে ওই সংস্কৃতি আসাটা কোনো অকল্পনীয় কিছু না। এবং কত্থকের যে সোর্স হিসেবে কিছু কিছু উপাদান তারা বলছেন, সেখানে বলছেন মধ্য এশিয়া থেকে সেই সোর্স আসছে। সেটা যদি সত্যিও হয় তাহলে আমরা বলতে পারি যে কত্থক কিন্তু এই সুলতানের আর মুঘল আসার পরেই যে বিস্তার লাভ করেছে, হ্যাঁ, তারপরে তার জৌলুসটা হয়তো বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সোর্স কিন্তু আগে থেকেই ছিল। সুতরাং ভারতবর্ষের নৃত্যকলা বা সঙ্গীতকলা, নৃত্যে অপরিহার্যভাবে সঙ্গীতের প্রয়োগ হচ্ছে ও বাদ্যযন্ত্রের প্রয়োগ হচ্ছে, সেগুলো নিশ্চয়ই একই সঙ্গে ছিল। এমন তো নয় আগে খালি শূন্য মহাশূন্য জায়গায় নাচ করে চলে যাচ্ছে, পরে গান গাইছে একজন, তা তো নয়, একই সঙ্গে নাচ গান এবং বাদ্যযন্ত্র হচ্ছে। তাহলে তিনটে সমীকরণ যদি আমরা ধরতে পারি তাহলে একই সময়ে সেগুলো শুরু হয়েছে বলা যায়। এইভাবে আস্তে আস্তে যদি আমরা এবার গুজরাটের দিকে যাই, সেখানে ভাওনা বলে একটা ট্রেডিশনাল ইন্ডিয়ান থিয়েটার আছে, ভাওনা। এই ভাওনাতে যেটা হয়, গুজরাটে এখন আমরা যেটা গরবা বলি না, গুজরাটিরা যেটা নবরাত্রিতে করে গরবা ডান্ডিয়া, এটারই একটা পরিশীলিত রূপ, পরিমার্জিত রূপ ছিল হচ্ছে ভাওনা। এই ভাওনাটা মূলত নারী পুরুষ নির্বিশেষে করত। এবং এখানেও ওই দ্বারকাধীশ, ওদের তো আরাধ্য দেবতা হচ্ছে দ্বারকাধীশ, ওই দ্বারকাধীশের বর্ণনা করছে। এবং এই দ্বারকাধীশের বর্ণনা করতে গিয়ে পুরাণ এবং উপপুরাণকে আশ্রয় করছে। শাম্ব পুরাণ বলে একটা পুরাণ আছে, আমরা সবাই জানি। শাম্ব পুরাণ হচ্ছে তাদের মুখ্য সোর্স, যেখানে শাম্ব পুরাণকেই ওরা অভিনয় করতে সব থেকে বেশি জানে। তাহলে দেখছেন এখনো ভারতবর্ষের সমস্ত জায়গায় এই শাস্ত্রীয় নৃত্যগুলোর সঙ্গে সংস্কৃত সাহিত্য ছোট থেকে শুরু করে মহাকাব্য থেকে শুরু করে ছোট শাস্ত্র পর্যন্ত একটা বিরাট ভূমিকা রয়েছে। সুতরাং আমরা আমাদের ছাত্রদেরকে ওটাই বলবো যে যারা এখানে আইডিসি পড়বে, যে এখানে তোমরা যেটা পড়তে এসেছো সঙ্গীত নৃত্য, তার দুরকম ধারা হয়। একটা হচ্ছে তার ফিলোসফিক্যাল একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, যেটা দার্শনিক তার মূল ভিত্তি। তার উপর নির্ভর করে অসংখ্য গ্রন্থ রচনা হয়েছে, যে গ্রন্থগুলোতে নিয়ম কানুন বলে দেওয়া হয়েছে যে তুমি এইভাবে করবে না, এটা করবে না, ওটা করবে না, এটা করবে। আর তার সঙ্গে সঙ্গে যখন অভিনয় হয়েছে তখন তারা উপাদান হিসেবে করতে গিয়েছে এই সংস্কৃত শাস্ত্রগুলোকে উপাদান হিসেবে নিয়েছে। এই সেই ভাস, সেই অশ্বঘোষ, সেই কালিদাস, সেই শূদ্র, সেই আমাদের শ্রীহর্ষের রত্নাবলী বহুবার প্রয়োগ হয়েছে। এবং তার পরবর্তীতে দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ শতকে অসংখ্য গ্রন্থ, চৈতন্য এবং পোস্ট চৈতন্য পিরিয়ডের উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু, এই যে ড্রামাটা বৈষ্ণব আগম গ্রন্থ, যেগুলো বৈষ্ণব অলঙ্কার শাস্ত্র, সেখানেও কিন্তু আমরা অসংখ্য উদাহরণ পাচ্ছি
যে উদাহরণগুলো হয়তো আমরা এখন আর গ্রন্থ হিসেবে পাই না। ভক্তি রসামৃত সিন্ধুতে রসের বর্ণনা করতে গিয়ে এমন এমন কিছু গ্রন্থের নাম আছে যে গ্রন্থগুলো একেবারে পাওয়া যায়, গ্রন্থগুলো সব লুপ্ত, তবে ভবিষ্যতে কোনোদিনও পাওয়া যাবে। হয় গ্রন্থের নাম পাওয়া যাচ্ছে, গ্রন্থকারের নাম নেই, অথবা শুধু গ্রন্থকারের নাম পাওয়া যায়, উনি বলেছেনই, কিন্তু গ্রন্থের নাম জানা যাচ্ছে। এগুলো রেফারেন্স করতে এসে টার্সিয়ারি রেফারেন্স হতে 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 এমন একটা জায়গায় মানুষ চলে যাচ্ছে, কিন্তু তার ইয়ত্তা পাচ্ছে না। ঠিক যেমনভাবে নৃত্য বিলাস আমরা পাই, হ্যাঁ, যেভাবে কোহলকে কম্পাইল করা হচ্ছে, যেটা প্রখ্যাত বললেন, কোহলকে কম্পাইল করা হচ্ছে মন্দাক্রান্তি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে। উনি এটার উপর পেপার দিয়েছিলেন ইন্ডিয়া ওয়ার্ল্ড কনফারেন্সে ভ্যানকুভারে, যেখানে ওখানে যারা দর্শক আসলে ছিলেন তারা আবার কেউ কেউ বলছেন যে এইটা আবার কোহল অন্য জায়গা থেকে দিচ্ছে, এইটা আবার এটা কোহলের না, এটা আবার অন্য জায়গা থেকে না। মানে এটা, এই কাজগুলো না একটা ধারাবাহিক কাজ। এই কাজটা সে মানে আজকে এই টেক্সট এডিট হয়ে গেল মানে এই টেক্সট শেষ হয়ে গেল, আর তো হবে না। এই গ্রন্থ পরম্পরা, যেমন বললাম কাব্যচন্দ্রিকা, আরো অসংখ্য তার ৩-৪টে অধ্যায় পাওয়া গেছে, যেটা দিয়ে সৌম্যজিৎ এখন কাজ শুরু করেছে। এবং এরকম আরো অসংখ্য গ্রন্থ আছে। নৃত্যবিলাস, যেটা আমি বললাম, মল্লিনা বারবার এই নৃত্যবিলাস গ্রন্থ পাওয়া যায় না, তার কোনো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে না। ওই গ্রন্থগুলো কিন্তু আমাদের সোর্স একদম, যেটাকে পার্টিকুলারলি ইন্ডিয়ান মিউজিক নিয়ে, আর্লি ইন্ডিয়ান মিউজিক নিয়ে বলা। আর আমাদের হাতে তো রামায়ণ, মহাভারত, পুরাণ, ভাস, অশ্বঘোষ, কালিদাস, সূত্র রয়েছে, যাদের রচনাগুলি আর্টসে, পারফর্মিং আর্টসে